নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আর একবার স্বাগত। প্রথমেই সকলকে মেরি ক্রিসমাস। সকলের বড়দিন খুব ভালো কাটুক, খুব সুস্থভাবে কাটুক। আশা করি আপনারা সকলেই আনন্দ করছেন। বাট ফুটবল লাভারদের জন্য অবশ্যই তারা ক্রিসমাসে আনন্দ করলো, তাদের ডিপ ইনসাইড দেয়ার হার্ট একটা তো চিন্তা থাকবেই যে ফুটবল কবে শুরু করবে। তারাও একটা চিন্তা বারবার করছে যে আমাদের দেশের শীর্ষ লিগ কবে শুরু হবে, কবে তাদের ফেভারিট টিমকে আবার মাঠে খেলতে দেবে, কবে তাদের ফেভারিট প্লেয়ারকে আবার অ্যাকশনে দেখবে। এই প্রশ্নের উত্তর যে কবে পাওয়া যাবে আমাদের কাছেও সেটার জবাব নেই। বাট গতকাল যে বৈঠক হয়েছে আইএসএল, এআইএফএফ এর কমিটি এবং আইএসএল প্রতিনিধিদের মধ্যে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের পর ক্লাব প্রতিনিধিদের কি প্রতিক্রিয়া সেই নিয়ে আলোচনা করব আমরা এই ভিডিওতে। এবং আগামীকালও যে একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, সেখানে আরো একবার এআইএফএফ যে কমিটি গঠন করেছে আইএসএল করবার জন্য, এবং আইএসএল ক্লাবদের প্রতিনিধিরা যেমন এফসি গোয়া, হায়দ্রাবাদ সিও ধ্রুব সুদ, তারা উপস্থিত থাকবে সেই মিটিং এ আগামীকাল। তো সেই মিটিং এ কি কি হতে পারে এক্স্যাক্টলি, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। প্রথমেই দেবাশিস দার কাছে যাবো। দেবাশিস দা, অ্যাকর্ডিং টু ইউ, কারণ তুমি কালকে আমাকে গ্রুপে শেয়ার করেছিলে সমস্ত আপডেট, এবং তারপরে আমি ভিডিওটা করি, যে এআইএফএফ এর কমিটি তারা দু রকমের প্রপোজাল পেশ করেছে। একটা হলো প্রথমত যে ডাবল ফরম্যাট লিগ, যেখানে দুটো কনফারেন্সে ভাগ করা হয়েছে 14টা টিমকে, একটা ইস্ট জোন একটা ওয়েস্ট জোন। এবং দ্বিতীয় যে প্রপোজালটা সেটা সিঙ্গেল ফরম্যাট লিগ, সেটা হোম অ্যাওয়ে বেসিসে হবে এবং সেখানে 91টা ম্যাচেস হবে। সো আফটার দ্যাট মিটিং কি মনে হয়, মানে ডু ইউ ফাইন্ড ইট ভায়াবল? মনে হয় যে আইএসএল ক্লাবরা উইল ফাইন্ড ইট ভায়াবল? দেখো, একটা জিনিসটা বলবো যে গতকালের বৈঠকে দুপক্ষই কিন্তু চেয়েছে যে ফুটবলটা আবার শুরু হোক। এটা যেমন একটা মানে পজিটিভ দিক, সেরকম একটা সব থেকে যেটা বড় চিন্তার বিষয়, যেটা কনসার্ন, যেটা ক্লাবগুলোর জন্য, সেটা হলো কোনো প্রপার কিন্তু নেই, যে রোডম্যাপ নেই, যে ব্রডকাস্টের বাজেট কি হবে, ব্রডকাস্ট পার্টনার কে হবে, বা রেভিনিউ মডেল কি হবে, এই নিয়ে কোনো ক্ল্যারিটি নেই। মানে ক্লাবগুলো যেটা যেটা সব থেকে চিন্তার বিষয়। তো আদৌ দেখো, আজকে কিন্তু এই ওই প্রপোজালটা নিয়ে আজকে ক্লাবগুলোর মধ্যে একটা নিজেদের মধ্যে একটা আলোচনা করার ব্যাপার আছে, এবং কালকে আগামীকাল আবারও বৈঠক আছে ভার্চুয়ালি। কিন্তু আমার মনে হয় যে ক্লাবগুলোর যে পরিকাঠামোর উপরে এই পুরো বিষয়টা দাঁড়িয়ে, অর্থাৎ ব্রডকাস্ট, রেভিনিউ, বাজেট, তিনটে বিষয়ের একটাতেও কিন্তু ক্ল্যারিটি নেই। যে প্রপোজাল দিচ্ছে তাতে শুধু বলা হয়েছে কিভাবে লিগটা হবে। এটা এটা তো ক্লাবরা নিজেরাই ঠিক করে নিয়েছিল যে তিনটে ভেন্যুতে হবে। যে তোমাকে আমি আগেও বলেছি যে ক্লাবরা যখন নিজেরা বৈঠক করেছিল, যে প্রপোজালটা যখন, তাতে হয়তো উল্লেখ ছিল না, কিন্তু নিজেরাই ঠিক ছিল যে কলকাতা, গোয়া এবং বম্বেতে তিনটে জায়গায়, কলকাতা, গোয়া এবং কেরালাতে তিনটে ভেন্যুতে লিগটা হবে। কিন্তু এখন ক্লাবদের যেটা সব থেকে বড় একটা হচ্ছে যে লং টার্ম কোনো রোড ম্যাপ তো নেই, সেটা তো ছাড়ো। কিন্তু যদি এই যে শর্ট টার্মেও কিন্তু কোনো ব্রডকাস্ট নিয়ে কিছু নেই, কোনো রেভিনিউ শেয়ারিং মডেল নিয়ে কোনো উল্লেখ নেই, এবং সেই সঙ্গে কোনো বাজেট, যে পুরো বিষয় আইএসএলটা করতে কি বাজেট হবে। সুতরাং এই ক্লারিফিকেশন গুলো যতক্ষণ না আমার মনে হয় না ক্লাবগুলো পাচ্ছে, আমার মনে হয় না জল গড়াবে বলে, আর বাড়তি আর বেশি দূরে গড়াবে বলে। কেন সেক্ষেত্রে ইট মাইট কি বলবো, কোলাপস। যে এই পুরো আলোচনাটা আগামীকাল দেখা যাক। কালকে তো একটা আমরা যারা ফুটবলকে ভালোবাসি তারা অন্তত আশাবাদী যে কালকে যদি ক্লাবগুলো আবার পাল্টা কিছু যদি একটা সাজেশন দেয়, সেটা যদি মেনে নেয়, যদি একটা সুরাহা পাওয়া যায়। কিন্তু এই তিনটে বিষয় কিন্তু একেবারেই ক্ল্যারিটি নেই, রাহুল। এক্স্যাক্টলি তাই। মানে অনেকে বলছে যে গতকালের মিটিংটার থেকে ইতিবাচক কিছু দিক আছে। ইতিবাচক দিক বলতে একটাই, যে এআইএফএফ প্রপোজাল পেশ করেছে এবং ক্লাবদেরও কি কি চিন্তা ভাবনা সেটাও শোনা হয়েছে। বাট এর বাইরে কোনো ইতিবাচক দিক নেই। কারণ আমি যেটা আপনাকে বলছিলাম যে ক্লাবদের কি কি প্রতিক্রিয়া, আমি দুজন ক্লাব সিওর সাথে কথা বলেছি এবং তারা হোয়াটসঅ্যাপে যে রিপ্লাইটা দিয়েছে সেটা আপনার জন্য তুলে ধরবো আমরা। তারা রিপ্লাই দিয়েছে এটাই, যে ইন দেয়ার মডেল দেয়ার আর নো ডিটেলস ইন টার্মস অফ ব্রডকাস্ট কস্ট, logistic, production, operation. We were told clubs will have to carry the weight of all the financial cost. মানে ক্লাবকে সব রকম ফাইন্যান্সিয়াল কস্ট, সব রকম ফাইন্যান্সিয়াল খরচ বহন করতে হবে। ব্রডকাস্ট নিয়ে কোনো ক্ল্যারিটি নেই, ব্রডকাস্ট কস্ট নিয়ে কোনো ক্ল্যারিটি নেই, লজিস্টিক্স নিয়ে এখনো কোনো ক্ল্যারিটি নেই, এবং প্রোডাকশন নিয়ে, অর্থাৎ ব্রডকাস্টের প্রোডাকশন সেই নিয়েও কোনো ক্ল্যারিটি নেই, এবং অপারেশন নিয়েও এখনো কোনো ক্ল্যারিটি নেই। সুতরাং এই কয়েকটা পয়েন্টে যদি ক্ল্যারিটি না থাকে,
তাহলে অবশ্যই ক্লাবরা এখনই তারা সেই প্রপোজালটা অ্যাকসেপ্ট করবে না। এবং যেটা দেবাশিস দা বললো যে আজকে একটা বৈঠক হওয়ার কথা আইএসএল ক্লাবদের মধ্যে, বাট আজকে 25শে ডিসেম্বর, আপনারা সকলে জানেন ক্রিসমাসের ছুটি, সুতরাং আজকে সেই বৈঠক হবে নাকি সেই নিয়ে ডাউট। বাট অবশ্যই ক্লাবরা নিজেদের মধ্যে একটা ছোট করে হলেও বৈঠক করে ভার্চুয়ালি হয়তো কালকের বৈঠকটাতে বসবেন, এবং ক্লাবদেরও যে চিন্তা ভাবনা রয়েছে, ক্লাবরা কি কি বদল আনতে চাইছেন এই প্রপোজালটার মধ্যে, সেটা হয়তো শোনা হবে আগামীকালের যে বৈঠক রয়েছে। এবং সেই নিয়ে আসবো দেবাশিসদের কাছে। দেবাশিস, আগামীকালের বৈঠকে কি হতে পারে এক্স্যাক্টলি? কোনো কি পজিটিভ কিছু বেরিয়ে আসতে পারে, নাকি না আবারও সেই নেগোসিয়েশনই হবে আগামীকালের এই বৈঠকে? তিনটে বিষয় তো জানতে চাইবে এই ক্লাবগুলো এই যে তিনটে বিষয়, যে রেভিনিউ শেয়ারিং মডেলটা কি হবে, কেন অদ্ভুত ভাবে রেভিনিউ শেয়ারিং মডেল নিয়ে কোনো উল্লেখই নেই। যে কালকে একটা সময় অনির্বাণ দত্তই কিন্তু আমাদের সাক্ষাৎকারে বলেছিল যে ক্লাবগুলোকে বলা হবে যে একটা অপারেশনাল ফি দিতে হবে, এবং সেই সঙ্গে কিন্তু ব্রডকাস্ট থেকে শুধু এটা বলা হয়েছে কালকের সবাই, যে ব্রডকাস্ট থেকে যা মুনাফা হবে, যা প্রফিট হবে, সেটা শেয়ার করে দেওয়া হবে। কিন্তু আদৌ ব্রডকাস্ট পার্টনার পাওয়া যাবে কিনা, বা আদৌ প্রফিটটা কি বেসিসে শেয়ার হবে, কত পার্সেন্ট ক্লাবগুলো পাবে, এই নিয়ে কোনো ক্ল্যারিটি নেই। যে এবং সেখানেই ক্লাবগুলো কালকে বোধহয় জানতে চাইবে যে আমাদের এক্স্যাক্টলি আমাদের জানাও। যে এখানেও আবার যেন যেন আছে, এই কারণেই যে অনির্বাণ দত্তর বক্তব্য যে ব্রডকাস্ট পার্টনার কে, আমরা কাদের কাছে অ্যাপ্রোচটা করবো কি করে, যতক্ষণ না আমরা জানি যে টেন্টেটিভলি কবে স্টার্ট হচ্ছে, কতগুলো ম্যাচ আমরা করতে চাইবো, মানে ব্রডকাস্টারকে তো জানাতে হবে সেটা, যে কতগুলো আইএসএল এর এই শর্ট টার্মেতে কতগুলো ম্যাচ হবে, কোন ভেন্যুতে ম্যাচ হবে, কবে নাগাদ শুরু হবে এবং কবে নাগাদ টেন্টেটিভলি শেষ হবে। এই বিষয়টা ক্লারিটি না এলে আমরা ব্রডকাস্টারের কাছে যেতেও পারবো না। সুতরাং আগামীকাল এর ব্যাপারেও কিন্তু একটা আলোচনা হওয়ার সম্ভাবনা আছে, যে যদি এরকম যদি ক্লাবগুলো যদি জানতে চায়, আরো একবার নিশ্চয়ই জানতে চাইবে যে টেন্টেড স্টার্ট ডেট কি। কেন ক্লাবগুলো যতক্ষণ না রাহুল জানতে পারছে যে কবে থেকে আইএসএলটা শুরু হবে, বেশিরভাগ ক্লাবই তো এখন অপারেশনস বন্ধ। আমি কালকে প্রীতমের সঙ্গে কথা বলছিলাম, প্রীতম কোটালের সঙ্গে, প্রীতমেরদের স্যালারি পর্যন্ত বন্ধ আছে, টেম্পোরারিলি স্যালারি বন্ধ আছে চেন্নাই এফসি প্লেয়ারদের। এবং সেক্ষেত্রে তাদের তো টিমটাও করতে হবে, যে আমি ধরলাম 3 মাস 3 সপ্তাহ 4 সপ্তাহের মধ্যে তো একটা টিম খাড়া করতে হবে। সুতরাং আমার ধারণা, যদি আমাকে জিজ্ঞেস করো, আমি অনির্বাণ দত্ত যাই দাবি করুন না কেন যে জানুয়ারির 3য় সপ্তাহ, আমি দেখছি না ইট উইল অ্যাটলিস্ট গো অন, মানে স্টার্ট ফেব্রুয়ারির শুরুতে ছাড়া আমি দেখছি না। কেননা ক্লাবগুলোকেও তো সেই সময়টা দিতে হবে। এবং সেই সঙ্গে আমি তো বলবো যে অবশ্যই অনেক যেন তেন আছে, মানে যদি কিন্তু আছে যে এই প্রপোজালটা আদৌ অ্যাকসেপ্টেড হবে কিনা। এখন সবকিছুই নির্ভর করছে ক্লাবগুলো কতটা নমনীয় হবে তার। কারণ এখন বল কিন্তু এখন ক্লাবের কোর্টে। এআইএফএ বলে দিয়েছে এই প্রপোজাল, তোমরা কোন প্রপোজালে খেলতে চাও। কারণ এআইএফএ সেই সঙ্গে এটাও জানিয়েছে যে কালকের বৈঠকে, যে তোমরা যেই মুহূর্তে আমরা ঠিক করবো যে আইএসএলটা অমুক দিনে শুরু হবে এত ম্যাচ, তারপরে আমরা ব্রডকাস্টারের কাছে যাবো, ব্রডকাস্টার একটা ঠিক হয়ে গেলে তারপরে আমরা তোমাদের রেভিনিউ শেয়ারিং মডেলে যাবো, যে অর্থাৎ যে প্রফিটটা হবে সেটা তোমরা পাবে। এক্স্যাক্টলি তাই। তার মানে আগামীকালের যে মিটিং, সেখান থেকেও আমরা আইএসএল নিয়ে কোনো শুরু হওয়া পাবো না, এটুকুনি নিশ্চিত করাই যায়। মানে মোস্ট লাইকলি খুব সম্ভবত আগামীকালের মিটিংও নেগোসিয়েশনস উইল বি অন ক্লাব এবং এআইএফএফ এর মধ্যে। এবং আশা করবো যেন একটা ফ্রুটফুল নেগোসিয়েশন হয়, যাতে খুব দ্রুত একটা সমাধান বের করানো যায় আইএসএল। এবং দেবাশিস দা যেটা বললো যে প্রীতম কোটাল তিনি স্যালারি পাচ্ছেন না, প্রীতম কোটালের মতন একজন ফুটবলার যিনি ন্যাশনাল টিম খেলেছেন, অভিজ্ঞ একজন ফুটবলার, আর তিনি স্যালারি পাচ্ছেন না। মানে এর থেকে আর খারাপ বিজ্ঞাপন কি হতে পারে ভারতীয় ফুটবল। এবং কয়েকদিন আগে আমিও একটা স্টোরি করেছিলাম, আমি প্লেয়ারের নামটা এখনো নিচ্ছি না, কারণ অবশ্যই প্লেয়ার নাম নিলে প্লেয়ারটাকেই সমস্যায় ফেলা হবে। চেন্নাই এফসির দুজন প্লেয়ারের নাম আমি যে স্টোরিটা আমি মেনশন করতে, যেটা আমি করেছিলাম কয়েকদিন আগে, একজন ফুটবলার তার বাবার চিকিৎসার জন্য বেশ ভালো এক মোটা অর্থ প্রয়োজন হয় প্রত্যেক মাসে। বাট আনফর্চুনেটলি যেহেতু তিনি স্যালারি পাচ্ছেন না, চেন্নাই যেহেতু অপারেশন বন্ধ করে রেখেছে, তো তিনি তার বাবার খরচের জন্য তাকে কিন্তু লোন নিতে হয়েছে দুবার, শেষ 2 মাসে 2বার লোন নিতে হয়েছে। এবং আরো একজন ফুটবলার, তিনি ইয়াং ফুটবলার, খুব সম্ভবত 20 বছর বয়স তার, তিনি আরেকটা ক্লু আপনাকে দিয়ে দিচ্ছে, সেই ফুটবলার গোলকিপার তিনি, অ্যাকচুয়ালি ইন্ডিয়া আন্ডার 23 টিমের রিজার্ভ গোলকিপার তিনি। তিনি যেহেতু স্যালারি পাচ্ছেন না, তো তার পরিবার, মানে কি বলবো, খুবই হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে তিনি উঠে এসেছেন। তার স্যালারি কত, তিনি যেহেতু একেবারে ইয়ং ফুটবলার, সবচেয়ে রিজার্ভ টিম থেকে সিনিয়র দলে সুযোগ পেয়েছেন, তো তার স্যালারি অ্যারাউন্ড 20 to 25,000।
তো তার সেই স্যালারিটা বন্ধ। সুতরাং এরকম আরো অনেক পরিবার আমার মনে হয় স্ট্রাগল করছে এই ডিফিকাল্ট সময় ইন্ডিয়ান ফুটবলে। আমরা গতকালই দেখেছি এফসি গোয়া প্রোটেস্ট করেছে, এএফসির মঞ্চে প্রোটেস্ট করেছে, এবং সেটা একটা বড় বিজ্ঞাপন এএফসির মঞ্চে। আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য বেস্ট ডিসিশন টেকেন বাই এফসি গোয়া। একটা ইন্টারন্যাশনাল স্টেজে কিন্তু তারা এই প্রোটেস্টটা করেছে। এফসি গোয়া ম্যাচ শুরু হওয়ার আগে, কিক অফের আগে তারা এই করেছে এএফসির মঞ্চে। তার মানে এটা গোটা কিন্তু এশিয়ার মঞ্চে কিন্তু এটা স্প্রেড আউট হবে যে ইন্ডিয়ান ফুটবলের এই কারেন্ট সিনারিও। অ্যাট দ্য সেম টাইম আমরা গতকালই আরেকটা ঘটনা ঘটে গেছে, মুম্বাই সিটি এফসি। হ্যাঁ, যদিও মুম্বাই সিটি এফসি হয়তো 1 বছর আগে থেকে তারা এই ডিসিশনটা নেবে বলে ঠিক করেছিল, কারণ সেটা ক্লাবের যেভাবে ইনভেস্ট করছিল, যেভাবে ক্লাব অপারেট করছিল, সেখান থেকে পরিষ্কার হচ্ছিল। আমরা দেখেছি লাস্ট সিজন আপুইয়াকে বেরিয়ে আসতে, মোহনবাগানে জয়েন করতে, এবং এই সিজন আমরা দেখেছি মেহতাব সিংকে মোহনবাগানে জয়েন করতে। ক্লাবের বাজেট কমতে আসছিল বছরের পর বছর। বাট mostly the biggest reason was because of the uncertainty of Indian football and lack of roadmap. সিটি ফুটবল গ্রুপ কিন্তু এই হার্ড ডিসিশনটা নিল। ইন্ডিয়ান ফুটবল কিন্তু ছাড়তে চলেছে সিটি ফুটবল গ্রুপ। মুম্বাই সিটিতে কিন্তু আর ইনভেস্ট করবে না। সিটি ফুটবল গ্রুপে 13টা ক্লাব রয়েছে 5টা মহাদেশ জুড়ে। ওয়ান অফ দ্য বিগেস্ট ফুটবল ইনভেস্টর বা প্রমোটার বলতে পারেন। তাদের ইন্ডিয়ান ফুটবল ছেড়ে চলে যাওয়াটা কিন্তু খুবই একটা বড় ধাক্কা ভারতীয় ফুটবলের জন্য। আমি দেবাশিসদের কাছে যাব, লাস্ট কমেন্ট। এই যে যা যা ঘটছে দিনের পর দিন, আমের আনোয়াডে কেরালার ফুটবলার, তিনি নতুন প্রফেশন কিন্তু চুজ করে ফেলেছেন। তিনি রিল বানাচ্ছেন, ব্লগ করছেন, কারণ ফুটবল নেই বলে। তো কি মনে হয়, হোয়াট উইল বি দ্য বেস্ট ডিসিশন ফর ইন্ডিয়ান ফুটবল রাইট নাও? দেখো, আমার মনে হয় যে খেলাটা আবার শুরু হোক, অ্যাটলিস্ট স্টার্ট হোক। কেন এই যে দীর্ঘ দিন ধরে যে প্রায় 5-6 মাসটা হয়ে গেল রাহুল, যে আমরা কোনো ফুটবল নেই। সুতরাং ফুটবলটা যেন আবার শুরু হয়। এই যে ধরো তুমি প্লেয়ারদের কথা বললে রাহুল, তুমি ভাবো তো এই যে যারা সাপোর্ট স্টাফ, যারা মোহনবাগান বা ইস্টবেঙ্গল, ওই যে মানে বিভিন্ন কতগুলো সাপোর্ট স্টাফ, তাদের পরিবারের কি হবে? মানে আমরা নিজেরাই দেখেছি যে মোহনবাগানের ফুটবলাররা চাঁদা তুলে, ওই কি নাম ছেলেটার আমরা ভুলে যাচ্ছি, যে বাইক কিনে দিয়েছিল, সে অনেক দূর থেকে, যেহেতু ম্যাচিওর বোধ হয়। তো মানে এরকম তো বিভিন্ন ক্লাবের সঙ্গে বিভিন্ন এরকম জড়িয়ে আছে। মানে তাদের ব্যাপারটা হোক, তারা তো বেশি স্যালারি পায় না, প্লেয়াররা নয়, যা স্যালারি পায় এক মরশুম না খেললেও, এই মরশুমটা না খেললেও তাদের চলে যাবে। কিন্তু যারা যারা ওই কম স্যালারি পায়, তাদের কি হবে? তাদের তো সংসার, তাদেরও তো একটা সংসার আছে, পরিবার আছে। সুতরাং আমার মনে হয় যে বৃহত্তর স্বার্থে, তুমি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো রাহুল, আমি বলবো বৃহত্তর স্বার্থে ফুটবলটা আবার শুরু হোক। সে যেই মডেলই, সে প্রপোজাল 1 বা প্রপোজাল 2 যেই মডেলেই হোক, ফুটবলটা শুরু হোক। কেননা দেখুন, ক্লাবগুলোর হয়তো ইনিশিয়ালি সমস্যা হবে, কেন ক্লাবগুলো যেরকম আমার অনেক অনেক লুক্রেটিভ মনে হয়েছে বা অনেক গ্রহণযোগ্য মনে হয়েছে প্রথম মডেলটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু লিগের মতন নয়, সেটা অনেকটাই মানে এই যে টুর্নামেন্ট করার মতন একটা, কিন্তু সেটা অনেক বেশি গ্রহণযোগ্য হচ্ছে সেকেন্ড মডেলটা। আবার সেকেন্ড মডেলটা আবার করতে গেলে তোমার কিন্তু বাজেট বেড়ে যাবে, তোমার কিন্তু লজিস্টিক্যাল খরচ বেড়ে যাবে, কারণ ক্লাবগুলোকে ট্রাভেল করতে হবে, ফ্লাইট ফেয়ার, হোটেল, এই খরচগুলো। যদিও এতদিন ধরে ক্লাবগুলো নিজেরাই খরচ বহন করে এসছে, ট্রাভেলিং এক্সপেন্স বা হোটেল বা মাঠ বা এইসব খরচগুলো, কিন্তু আমার তাতেও মনে হয়েছে যে ভাইবেল কোন অপশনটা, এটা ইট উইল বি দেবাশিস, ক্লাবরাও একটা প্রপোজাল দিয়েছিল কয়েক সপ্তাহ আগে, যে ক্লাব ওন্ড লিগ। তো সেটাও দ্যাট কুড বি অলসো অ্যান অপশন, মানে এই মুহূর্তে সেটা তো রাহুল, ভারতীয় ফুটবল বাঁচাতে। সেটা তো নাকচি করে দিল ফেডারেশন। কোথাও কি একটা ইগোর ক্ল্যাশের জন্য কি ফুটবলাররা আমার সাফার মনে করছে তাহলে বলতে হয়? একদম তুমি একদম হিট দ্য হেড অন দ্য হেড, কারণ আমার মনে হয় নেল অন দ্য হেড। আমি বলবো যে ওই ক্লাবরা তো প্রপোজাল দিয়েছিল যে 10 কোটি টাকা করে আমরা দেবো গ্রাসরুট ডেভেলপমেন্টের জন্য। একটাই সমস্যা, যে রাইটসটা ছাড়তে চায় না এআইএফএফ। কল্যাণ চৌবেরা ফুটবল মানে আইএসএল এর রাইটসটাকে ছাড়তে চায় না, এবং সেখানেই এই সমস্যাটা। মানে ক্লাবগুলো যে ইপিএল এর মডেলে, ক্লাবগুলো তো বলেই ছিল যে আমাদের পারপেচুয়াল রাইটস দেওয়া হোক, আমরা লিগটা করে দিচ্ছি, কিন্তু তার জবাবে আমরা 10 কোটি টাকা করে আপনাদের প্রতি বছরে দেবো ফর গ্রাসরুট ডেভেলপমেন্ট। হ্যাঁ, এটা ঠিক যে আজকে যে তুমি 10 কোটি টাকা দিচ্ছ, সেটা তো 5 বছরে কি সেই সমান মূল্য থাকবে না? তো এইটা তো আলোচনার মধ্যেই হতো, কিন্তু সরাসরি নাকচ করে দেওয়া, মানে কল্যাণবাবুরা যে সরাসরি নাকচ করে দিল যে এই ক্লাবগুলোর প্রপোজালটা, আই থিঙ্ক ওখানে যদি একটু নমনীয় মনোভাব দেখাতো, তাহলে আজকে আর আমরা এই আলোচনাটা করতাম না। যে এখনো কিন্তু অনিশ্চয়তা আছে, কিন্তু যে আদৌ আইএসএলটা হবে কিনা, কারণ কালকে ক্লাবরা যে বসবে কি হবে। কারণ আমার মনে হয় আইডিয়াল ছিল যে কল্যাণবাবুরা যদি ওইটা একটু নমনীয় মনোভাব দেখাতো,
যে ঠিক আছে, তো রাইটস নিয়ে যদি একটু আলোচনা করতে, আমার এখন দেখো এখন পুরোটাই নির্ভর করছে আগামীকাল বৈঠকের পরে আদৌ সুরা বেরোবে কিনা। আমার 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 আই হ্যাভ মাই ডাউটস। একদমই তাই। এখন পুরো সিনারিওটা আমাদের চোখের সামনে স্পষ্ট। তিনটে অপশন রয়েছে এআইএফএফ যে দুটো প্রপোজাল দিয়েছে, বাট এআইএফএফ উইল হ্যাভ টু শো দ্য ক্লাব আ রোড ম্যাপ। একটা লং টার্ম রোড ম্যাপ দেখাতে হবে কিন্তু ক্লাবরা জাস্ট একটা ইন্টারিম সলিউশনের জন্য 1 বছর তারা ইনভেস্ট করবে না অবশ্যই তাদের তাদের অর্থ। ক্লাবরা অবশ্যই চাইবে রোড ম্যাপ, কারণ এআইএফএফ যে প্রপোজাল গুলো দিয়েছে এটা কিন্তু একটা ইন্টারিম সলিউশন, একটা স্টপ গ্যাপ সলিউশন, মানে যা হোক করে একটা লিগটাকে করে দেওয়ার মতন। অবশ্যই ক্লাবরা সেই কারণে একটা লং রোড ম্যাপ কিন্তু ডিমান্ড করবে। সো এইটা একটা। দ্বিতীয়ত ক্লাবরা যে অপশন দিয়েছে যে ক্লাব ওন্ড লিগ, যদি এআইএফএফ সত্যি ব্রডকাস্ট জোগাড় করতে পারে ভালো টপ টায়ার ব্রডকাস্ট, যদি এআইএফএফ ভায়াবল একটা প্রপোজাল দিতে পারে, তাহলে অবশ্যই এআইএফএফ এর কাছে লিগের সত্ত্ব থাকুক, এআইএফএফ লিগ করুক, ক্লাবরা সেই লিগে পার্টিসিপেট করবে। আর যদি না থাকে দেন এআইএফএফ শুড গিভ দ্য রেসপন্সিবিলিটি টু ক্লাব। ক্লাবদের কাছে যথেষ্ট ক্ষমতা রয়েছে, ক্লাবরা সে কথা তারা বলেওছে, তারা সে প্রপোজাল দিয়েওছে যে ক্লাব ওন্ড লিগ করবে তারা। এবং দেন ইটস আপ টু দ্য ক্লাব। এআইএফএফ এর কাছে অবশ্যই স্ট্যাটিউটারি অ্যান্ড রেগুলেটরি রাইট থাকবে এআইএফএফ এর কাছে, বাট ইট উইল বি আ ক্লাব ওন্ড লিগ। বাট এনি হাউ লিগ শুড স্টার্ট, লিগ শুড রিজিউম। ওইটাই আইএসএল 100 থেকে বার রিভাইভ করা হোক, 100 বার আইএসএল লিগ থেকে শুড রিভাইভ করা হোক। নাহলে আরো এরকম অনেক প্রীতম কোটলের মতো আরো অনেক ফুটবলাররা, অনেক অভিজ্ঞ একজন ফর্মার, মানে এরকম অনেক ফুটবলাররা যারা কিন্তু স্যালারি তাদের বন্ধ থাকবে, এরকম অনেক ফুটবলার যাদেরকে লোন নিতে হবে। এবং এই আমির আনোয়ারের মতন আরো অনেক ফুটবলাররা দেখবো ফুটবলটাকে ছেড়ে দিয়ে নতুন প্রফেশন চুজ করেছে, এবং যেটা একেবারেই ভালো বিজ্ঞাপন হবে না ভারতীয় ফুটবলের জন্য। এই বলে আজকের ভিডিও শেষ করবো। অসংখ্য ধন্যবাদ দেবাশিস দাকে এবং আমাদের দর্শক বন্ধুদেরকে ভিডিও দেখার জন্য। এবং অবশ্যই যারা নতুন রয়েছেন অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এই বলে আজকের ভিডিও শেষ করব। আশা করব খুব দ্রুত যেন একটা সমাধান পাওয়া যায় আইএসএল নিয়ে। আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।